হে গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু মাই আনাদার নিউ ভিডিও। একজন আর্কিওলজিস্ট হঠাৎ করে গায়েব হয়ে গেছে। সকলে বলে বেড়াচ্ছে যে দেশের সম্পত্তি চুরি করে ভেগে গেছে, কিন্তু বাবার এই মিথ্যা অপবাদ মেয়ে মেনে নিতে পারে না। হঠাৎ একদিন জানতে পারে মেয়েটির বাবা খানদান ম্যানশন নামের একটি বাড়িতে আছে। লোক মুখে শোনা যায় সেই বাড়িতে একবার গেলে আর ফিরে আসা যায় না। কিন্তু মেয়েটি কোনো কথা না শুনে বাবাকে খোঁজার উদ্দেশ্যে চলে আসে সেই বাড়িতে। এরপর থেকে একের পর এক ঘটনা ঘটতে থাকে। মেয়েটি তার বাবাকে খুঁজে পাবে নাকি পাবে না তা জানতে হলে পুরো ভিডিওটি দেখতে হবে। এই ওয়েব সিরিজের মধ্যে 6টি গল্প আছে। শেষের টুইস্ট জানলে আপনি অবাক হয়ে যাবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, আশা করি ভালো লাগবে। ওয়েব সিরিজের শুরুতে আমরা একটি মেয়েকে রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে থাকতে দেখি, আর মেয়েটির পাশে একটি হামার পড়েছিল। তার নাম অমৃতা। অমৃতা একজন ইনভেস্টিগেটেড জার্নালিস্ট। অমৃতা বলতে থাকে, এই দুনিয়ায় সকল সত্য মিথ্যা একে অপরের সাথে ছায়ার মতো লেগে থাকে। আমি এই ম্যানশনে সত্য মিথ্যা খুঁজতে আসিনি, আমি এখানে এসেছি এক অন্ধকার ঘরের রহস্য জানতে। আর আমার সাথে এমনটা হলো। সিন কাট হয়। টিভি নিউজে বলা হচ্ছে সরকারি সম্পত্তি চুরি করার সাথে আরেকটি নাম যুক্ত হলো। তার নাম আর্কিওলজিস্ট ডিপার্টমেন্টের কর্মকর্তা কালিদাস। পুলিশ তাকে খুঁজে বেড়াচ্ছে সরকারি সম্পত্তি চুরি করার জন্য। হসপিটালের বেডে শুয়ে যে মহিলাটি নিউজটি দেখছে সে হলো কালিদাসের স্ত্রী সাবিত্রী, আর তাদের একমাত্র মেয়ে হলো অমৃতা। অমৃতা কিছুতেই বিশ্বাস করতে চায় না যে তার বাবা কালিদাস দেশের সম্পত্তির সাথে বিশ্বাসঘাতকতা করবে। এই আর্কিওলজিস্ট ডিপার্টমেন্টের সাথে যারা জড়িত আছে তাদের বায়োডাটা অমৃতা সংগ্রহ করে। পরে সাংবাদিকরা বলে, আপনার বাবা কেন সরকারি সম্পদ চুরি করলো? এই চুরি করার পিছনে আপনার কি কোনো রোল আছে? আপনার মা কি হসপিটালের বেডে শুয়ে অভিনয় করছে? একজন দেশদ্রোহীর মেয়ে হয়ে আপনি কেন বেহায়ার মতো ঘুরে বেড়াচ্ছেন? তা শুনে অমৃতা বলে, আমার বাবা দেশদ্রোহী নয়, আমি দেশদ্রোহীর মেয়ে নই, আমি একজন মায়ের সন্তান, তা আমি অবশ্যই প্রমাণ করব। এ বলে সেখান থেকে চলে যায়। অমৃতা খুব দুঃখী ছিল। পরে অমৃতা আর্কিওলজিস্ট ডিপার্টমেন্টে এসে তার বাবার খোঁজ নিতে থাকে, কিন্তু কেউ কিছু কালিদাসের সম্পর্কে জানাতে পারে না। অমৃতা খুব হতাশা হয়ে পড়ে। চায়ের দোকানেও বাবার মিথ্যা নিউজ দেখে সে খুব দুঃখী হয়ে যায়। পরে অমৃতা মায়ের কাছে আসে। অমৃতা ডক্টরকে বলে, মা কেমন আছে? ডক্টর বলে, তোমার মায়ের মনে যে দুঃখ রয়েছে তা না কমা পর্যন্ত আমাদের ট্রিটমেন্ট কোনো কাজে দিবে না। তার থেকে ভালো তুমি তোমার মাকে বাসায় নিয়ে যাও। অমৃতা বলে, আমি বুঝতে পেরেছি ডক্টর, আমার মাকে জীবিত রাখার জন্য বাবার সাথে কি হয়েছে তা আমাকে জানতে হবে। ওইটাই আমার মায়ের দুঃখ কমে যাওয়ার সমাধান। পরে অমৃতা আর্কিওলজিস্ট জয়া প্রকাশের কাছে আসে। জয়া প্রকাশ কালিদাসের খুব কাছের মানুষ ছিল। অমৃতা বলে, বাবা মিসিং হওয়ার আগে লাস্ট এখানে এসেছিল, এরপর থেকে কোনো খবর পাওয়া যায়নি। জয়া প্রকাশ বলে, মা তুমি ঠিকই বলেছ, 12 তারিখে সে আমার কাছে এসেছিল, এরপর সে আর কাজে আসেনি। কোথায় বেগে গেছে জানি না। অমৃতা বলে, আমার বাবা বেগে যাবে কেন? আমি যতদূর জেনেছি আমার বাবা খানদান ম্যানশনে গিয়েছিল। তা শুনে জয়প্রকাশ ভয় পেয়ে যায় আর বলে, ওইটা তোমাকে কে বললো? একজন আর্কিওলজিস্ট হয়ে তোমার বাবা কেন খানদান ম্যানশনে যাবে? তুমি কিন্তু সেখানে ভুলেও যাবে না, আজ পর্যন্ত কেউ খানদান ম্যানশনে গিয়ে ফিরে আসেনি, সেইটা খুব ভয়ানক জায়গা। তা শুনে অমৃতা একটু ভয় পেয়ে যায় আর ধন্যবাদ দিয়ে সেখান থেকে চলে যায়। পরে অমৃতা পুলিশ অফিসার বাইরাবের কাছে আসে। অমৃতার মুখে খানদান ম্যানশনের নাম শুনে সকল পুলিশরা ভয় পেয়ে যায়। বাইরাবা বলে, তুমি তো কালিদাসের মেয়ে, কালিদাস তো সরকারি সম্পদ নিয়ে বেঁকে গেছে তাই না? অন্য পুলিশ বলে, হ্যাঁ স্যার। তা শুনে বাইরাবা হাসে আর বলে, তোমার বাবাকে সবাই খুঁজে বেড়াচ্ছে, আর তুমি আমাদের কাহিনী শোনাচ্ছ যে কালিদাস ভূতের বাড়ি খানদান ম্যানশনে গেছে। যাই হোক, তোমার বাবা যদি খানদান ম্যানশনে গিয়ে থাকে আমরা সেখানে যেতে পারবো না, কারণ ওই বাড়িতে কেউ একবার গেলে আর ফিরে আসে না। তা শুনে অমৃতা বলে, আপনারা পুলিশ হয়েও এই কথা বলছেন? বাইরাবা বলে, আজ তোমার কথায় যদি আমি খানদান ম্যানশনে যাই, পরের দিন আমার ছেলে সবাইকে বলে বেড়াবে আমার বাবা মিসিং। এ বলে তাকে এখান থেকে চলে যেতে বলে। অমৃতা দুঃখী হয়ে সেখান থেকে বেরিয়ে যাবে, তখনই একজন পুলিশ কর্মকর্তা তার কাছে আসে আর বলে, আমি জানি খানদান ম্যানশন কোথায়। অমৃতা চুপ হয়ে থাকে। পুলিশ বলে, শহরের উত্তর পাশে উঁচু পাহাড়ের ওপর 6 একর জমি নিয়ে খানদান ম্যানশনের অবস্থান। ওই ম্যানশন যে একবার যায় মৃত্যু তার পিছু নিয়ে ফেলে আর তাকে সেখানে যেতে মানা করে। কিন্তু অমৃতা তার বাবার জন্য নিজের জীবনটা দিতে রাজি আছে, তাই সে সত্যটা জানার জন্য খানদান ম্যানশনে চলে যায়। অমৃতা দেখে বাড়িটা আসলেই ভয়ানক একটা জায়গায়। অমৃতা পাশে একটি কুঁড়েঘর দেখতে পায় আর সেখানে এসে কয়েকটা ছবি তোলে। তখনই তার সামনে একটি সুইসাইড করা ডল চলে আসে। তা দেখে অমৃতা খুব ভয় পেয়ে যায়। অমৃতা পুতুলটির ছবি তুলতে যাবে, তখন একটি কাক ডাকতে থাকে। সে আর না তুলে ঘরের ভিতর ঢুকে পড়ে। অমৃতাকে কেউ একজন ছায়ার মতো ফলো করছে। অমৃতা পিছে তাকালে কিছুই দেখতে পারে না। পরে একটি লোক এসে বলে, কে আপনি? অমৃতা বলে, আমি ইনভেস্টিগেটেড জার্নালিস্ট, এইখানে এসেছি ম্যানশনের সম্পর্কে একটি আর্টিকেল লিখতে। তা শুনে লোকটি তাকে বসতে বলে। অমৃতা বলে, আপনি কি এখানেই থাকেন?
লোকটি বলে, হ্যাঁ আমি এখানকার ওয়াচম্যান। অমৃতা বলে, খানদান ম্যানশনে কেউ থাকে না, তার জন্য আবার ওয়াচম্যান কিসের? ওয়াচম্যান বলে, গ্রামের মানুষ এখানকার জিনিসপত্র চুরি যেন না করতে পারে সেজন্য আমি এখানে রয়েছি। আর বলে, আপনি এখানে একা একটি মেয়ে, কি জানার জন্য এসেছেন? অমৃতা বলে, এই বাসায় কেউ আসলে নাকি আর ফিরে যায় না? এইসব তো গুজব, তাই না? ওয়াচম্যান বলে, আপনি যদি ম্যানশনে গিয়ে ফিরে আসেন তাহলে কাহিনী, আর যদি না ফিরে আসেন তাহলে আপনিও হয়ে যাবেন কাহিনী। অমৃতা বলে, আপনার চোখে কি হয়েছে? ওয়াচম্যান বলে, একটি কাক চোখে ঠোকর দিয়েছে। তখনই পাশ দিয়ে কিছু একটা চলে যায়। অমৃতা ভয় পেয়ে যায়। ওয়াচম্যান বলে, ভয় পেতে পেতে মানুষ মৃত্যু পর্যন্ত চলে যায়, মৃত্যুর প্রথম কারণ হচ্ছে ভয়। অমৃতা বলে, আপনি লেখক নাকি? ওয়াচম্যান বলে, না তো কেন? অমৃতা বলে, আপনি লেখকের মতো কথা বলছেন তাই বললাম। তা শুনে ওয়াচম্যান বলে, তাহলে শোনো, রুম নম্বর 504 একজন লেখক ছিল। অমৃতা রেকর্ড চালু করে আর বলে, এখন সেই লেখকটি নেই। ওয়াচম্যান বলে, তা জানার আগে কাহিনী শোনো। এ বলে সিন চলে যায় 504 নম্বর রুমে। টাইপিং মেশিনে যে টাইপ করছে সে একজন লেখক, তার নাম চাতুর্বেদী। চাতুর্বেদী গল্প লিখতে পারছে না, তার মনের মতো কাহিনী হচ্ছে না। চাতুর্বেদী বলে, 2 পেগ খেলে মনে হয় গল্প লিখতে পারবো। এই বলে উঠে দাঁড়ালে তার লেখা কাগজ নড়তে থাকে, কিন্তু সে পিছে তাকালে কিছুই দেখতে পায় না। আর মদ খেতে যাবে তখনই কারেন্ট চলে যায়, সে একটু অবাক হয়ে যায়। হঠাৎ কারেন্ট চলে আসায় চাতুর্বেদী ভয়ে মদ পান করে ফেলে। তখন আবার তার বউ ফোন দেওয়াতে সে অনেক রাগারাগি করে আর ফোন কেটে দিতে বলে। চাতুর্বেদী দেখতে পায় টাইপিং মেশিন অটোমেটিক টাইপ করছে, তা দেখে চাতুর্বেদী খুব ভয় পেয়ে যায়। আর সেইখানে লেখা ছিল যে 404 নম্বর রুমের বাচ্চার হাতে তার মৃত্যু। তখনই লাইট আপ ডাউন করতে থাকে আর একটি মেয়ে বলতে থাকে, টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টার, এই কবিতাটি পড়তে থাকে। চাতুর্বেদী খুব ভয় পেতে থাকে, তাই সে একটি ফার্মেসিতে আসে। ফার্মেসির মেয়েটির নাম স্বপ্না। তখন একটি ছেলে আসে, তার নাম লিলি। লিলি বলে, এই ওষুধগুলো দেওয়া যাবে? স্বপ্না বলে, এখানে নেই, পাশের মার্কেটে পাবেন। লিলি সেখান থেকে চলে যায়। পরে চাতুর্বেদী মাথা ব্যথার ওষুধ কিনে বাসায় চলে আসে। বাসায় এসে দেখে তার টাইপিং মেশিনটি টেবিলে নেই। চাতুর্বেদী তার টাইপিং মেশিনটি খুঁজতে থাকে। সে কিছু বাচ্চাদের আওয়াজ শুনতে পায় আর দেখে তার ঘরের দরজাটি খোলা। চাতুর্বেদী দরজাটি বন্ধ করতে যাবে তখনই সে একটি বাচ্চাদের জুতো দেখতে পায়। চাতুর্বেদী জুতাটি হাতে নিলে পিছন দিয়ে তার টাইপিং মেশিনটা উপর থেকে নিচে পড়ে। চাতুর্বেদী ঘুরে তাকালে দেখে একটি বাচ্চা তার সামনে দিয়ে ঘর থেকে ও ঘর দৌড়ে বেড়াচ্ছে, কিন্তু চাতুর্বেদী সামনে গেলে কাউকে দেখতে পায় না। তখন টাইপিং মেশিনে লেখা ওঠে এটাই তার শেষ রাত। তা দেখে চাতুর্বেদী ভয় পেয়ে যায়। পরে চাতুর্বেদী রেগে গিয়ে 404 নম্বর রুমে এসে দরজা নক করতে থাকে, কিন্তু কেউ দরজা খুলে না। তখন চাতুর্বেদী এখানে সেই জুতাটি দেখতে পায়, যা কিনা এই জোড়ার জুতা একটি তার রুমে পেয়েছিল। তাই চাতুর্বেদী বলে, আমি ঘরে যে বাচ্চাটি দেখেছি সেই ঘরের বাচ্চা তাহলে। তাই চাতুর্বেদী আরো রেগে গিয়ে দরজায় নক করতে থাকে আর বলে, দরজা খুলবে নাকি ভেঙে ভিতরে ঢুকবো, এ বলে চিল্লাতে থাকে। তখন একজন গর্ভবতী মহিলা বলে, কি হয়েছে, একটু আস্তে ডাকেন, আমার সমস্যা হচ্ছে। মেয়েটির নাম রাধিকা। চাতুর্বেদী বলে, সরি। আর পেটের বাচ্চাকে দেখে মনে মনে বলে, তুমি তাহলে আরেকটি শয়তান বাচ্চা পয়দা দেওয়ার জন্য রেডি করছো। রাধিকা চলে গেলে চাতুর্বেদী দেখে দরজার সামনে অনেক বাচ্চাদের জুতা। চাতুর্বেদী বলে, বাবা মায়ের কি কোনো কাজ নেই, শুধু বাচ্চা পয়দা করতে ব্যস্ত নাকি? এ বলে সকল জুতা পলিথিনে ভরে ফেলে আর সেগুলো ডাস্টবিনে ফেলে দেয়। তখনই তার সামনে একটি পাগল আসে আর বইয়ের লেখা 2টি বাক্য বলে। চাতুর্বেদী বলে, এই বই আমি পড়েছি, আর রাগ করে সেখান থেকে চলে যায়। পাগলটি 404 নম্বর রুমে এসে দেখে রুমের ভিতরে 3টি ছেলে দাঁড়িয়ে আছে। তা দেখে পাগল হাসে আর সেখান থেকে খুশি হয়ে চলে যায়। রাতের বেলা চাতুর্বেদী ঘুমাতে ছিল, তখনই একটি বর্জ্যের আওয়াজে তার ঘুম ভেঙে যায়। চাতুর্বেদী দেখতে পায় সে পলিথিনে ভরা জুতোগুলো তার ঘরের মেঝেতে পড়ে আছে। তা দেখে চাতুর্বেদী অবাক হয়ে যায়। তখনই দরজায় কেউ একজন নক করতে থাকে। চাতুর্বেদী দরজায় ফুটো দিয়ে দেখে সে 3টি ছেলে। হঠাৎ ভয়ঙ্করভাবে তাকালে চাতুর্বেদী ফ্লোরে পড়ে যায়। চারপাশে জুতাগুলো দেখে সে ভয় পেতে থাকে। ঘরের ভিতরে অনেক ছোট বাচ্চারা চলে আসে আর উপর থেকে একটি মেয়ে নামে আর বলতে থাকে, টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টার। তার সাথে চাতুর্বেদী মুখ মিলিয়ে কবিতাটি বলতে থাকে। তখনই চাতুর্বেদী রুম থেকে না বের হয়ে ইন থেকে আউট হয়ে গেছে। সিন বর্তমানে চলে আসে। ওয়াচম্যান বলে, এরপর থেকে চাতুর্বেদীকে আর খুঁজে পাওয়া যায়নি। আমি ঘরের কাছে গিয়ে দেখেছিলাম বাচ্চা জুতোর সাথে তার জুতা পরে আছে। কাহিনী লিখতে এসে নিজে কাহিনী হয়ে গেছে। অমৃতা বলে, তাকে দেখা যায়নি মানে সে তো মরে যায়নি। চাতুর্বেদী একজন জনপ্রিয় নোবেল রাইটার ছিল, তার প্রত্যেকটি গল্প পরিবারের বিরুদ্ধে ছিল। আমরা অনেকে আছি কুকুর বিড়াল দেখে ভয় পাই, ঠিক তেমনি চাতুর্বেদী বাচ্চাদের দেখে ভয় পেত। তাই চাতুর্বেদী বাচ্চাদের আওয়াজ শুনে ইরিটেশন হয়ে গিয়েছিল তার মনের ভিতরে। ভয়ের এই রোগকে বলে পিডোবিয়া। তা শুনে ওয়াচম্যান বলে, বলেছিলে তুমি রিপোর্টার? অমৃতা বলে, একটি সায়েন্স ম্যাগাজিনে পড়েছিলাম
তখন অন্ধকার ঘনিয়ে আসতে ওয়াচম্যান তাকে কাল আসতে বলে। অমৃতা সেখান থেকে চলে গেলে আমরা একজোড়া বাচ্চাদের জুতা বেঞ্চের নিচে দেখতে পাই। অমৃতা বাসায় এসে ঘুমিয়েছিল, তার খাটের নিচে বাচ্চাদের জুতো জোড়োটা দেখা যায়। অমৃতার ঘুম ভেঙে গেলে সে একটি বাচ্চা ছেলেকে দেখতে পায়। হঠাৎ একটি বাচ্চা তার সামনে চলে আসে, তখনই তার ঘুম ভেঙে যায়। আসলে এটা তার স্বপ্ন ছিল। অমৃতা নিচে কিছুর পড়ার আওয়াজ শুনে মায়ের ঘরে এসে দেখে বিড়াল গ্লাস জগ ফেলে দিয়েছে। অমৃতা মায়ের কাছে এসে কান্না করে আর প্রার্থনা করে যে আমার মা যেন দ্রুত সুস্থ হয়ে যায়। অমৃতা বলে, বাবাকে তোমার চোখের সামনে নিয়ে এসে তোমার মুখের হাসি আমি আবার দেখতে চাই। তোমার যদি কিছু হয় মা, তাহলে আমার কি হবে? এ বলে কান্না করতে থাকে। তখনই সেখানে নার্স বুঝন দিয়ে আসে। অমৃতা বলে, মা তুমি চিন্তা করো না, তোমাকে আর একা থাকতে হবে না, এই বুঝন্দি তোমাকে সবসময় খেয়াল রাখবে। সিন কাট হয়। অমৃতা ওয়াচম্যানের কাছে আসে। ওয়াচম্যান 203 নম্বর রুমের কাহিনী বলতে থাকে। সিন চলে যায় 203 নম্বর রুমে। একটি মেয়ে স্নান করে চুল শুকাতে ছিল, তার নাম স্বপ্না, সেই ফার্মেসির মেয়েটি। তখন স্বপ্নার কাছে তার মা ফোন করে। স্বপ্না ফোন রিসিভ করলে মা বলে, আজকে আমার ফোন ধরলে যে, বয়ফ্রেন্ড কি তোমার বাসায় আসেনি? এই বয়ফ্রেন্ডের জন্য নিজের মাকে দূরে রাখো। স্বপ্না বলে, মা তুমি আবার শুরু করলে? এ বলে ফোন কেটে দেয়। স্বপ্নার একটি ছেলের সাথে রিলেশন আছে, তার নাম রনি। পরে স্বপ্না ফার্মেসিতে চলে আসে। তার কাছে চাতুর্বেদী এবং লিলি এসেছিল, মনে আছে? তারা দুজন সেখান থেকে চলে গেলে সেখানে রাধা আসে। রাধা তার সাথে এখানে কাজ করে। রাধা পিলের ওষুধ দেখে বলে, স্বপ্না এগুলো তুমি আবার খাওয়া শুরু করেছ? এত পিল খেলে তো এর প্রতি আসক্ত হয়ে পড়বে। স্বপ্না বলে, মা আমার পিছনে পড়ে আছে, সে আমাকে বিয়ে করাতে চায়। রাধা বলে, মায়ের কথা শোনো, তোমার বয়ফ্রেন্ডের বিবি বাচ্চা আছে, তাকে বিয়ে করা কি তোমার ঠিক হবে? তখন রনির ফোন আসাতে স্বপ্না সেখান থেকে দূরে সরে যায়। রনি বলে, আজ রাতে আমি তোমার বাসায় আসবো, এ বলে ফোন কেটে দেয়। তখনই রাধা কাজে আসে, তা দেখে স্বপ্না অবাক হয়ে যায় আর বলে, তাহলে আমি এতক্ষণ কার সাথে কথা বলেছি? রাধা বলে, কি হয়েছে? স্বপ্না চুপ হয়ে থাকে। রাতে রাধা বই পড়তেছিল, তখনই কলিং বেল বেজে ওঠে। স্বপ্না দেখে রনি এসেছে, তাই দরজা খুলে দিলে রনি কোনো কথা না বলে ঘরের ভিতর ঢুকে পড়ে। স্বপ্না বলে, তুমি আমার ফোন ধরোনি কেন? আমার কত টেনশন হচ্ছিল। রনি বলে, তোমাকে কতবার বলেছি, একবার ফোন কেটে দিলে বারবার ফোন দিবে না। আমার ওয়াইফ আমাদের রিলেশন ব্যাপারে জেনে গেছে। স্বপ্না বলে, ভালো হয়েছে, আজ না হয় কাল তো জানবেই। রনি বলে, তুমি কি আমার সমস্যা বুঝবে না? স্বপ্না বলে, রিলেশন শুরু করার আগে বলেছিলে যে তাকে ডিভোর্স দিয়ে দিবে, আজ 7 বছর হয়ে গেল, কিছুই করতে পারলে না। একজন বিয়ে করা ছেলের সাথে রিলেশনে আছি, আমার কত সমস্যা হয় তুমি জানো? রনি চুপ হয়ে থাকে। স্বপ্না বলে, আমাদের হাতে একটাই রাস্তা আছে, আমি তো আগেই বলেছি তোমার স্ত্রীকে মেরে ফেলো। তা শুনে রনি বলে, তুমি যা বলছো এটা ঠিক না, আমার এখন ঘরে যেতে মনে চাচ্ছে না, আমি কি কিছুদিনের জন্য এখানে থাকতে পারি? আর বলে, আমি এখানে আছি এটা কাউকে বলবে না। স্বপ্না রনিকে জড়িয়ে ধরে আর বলে, কিছুদিনের জন্য না, সারা জীবনের জন্য আমার কাছে থেকে যাও। রনি তাকে জড়িয়ে ধরে। রাতে তারা দুজন শুয়েছিল। হঠাৎ স্বপ্না দেখতে পায় ঘরের দরজা এমনিতেই খুলে গেছে। স্বপ্না রনিকে ডাক দিলে তখন দরজাটি বন্ধ হয়ে যায়। স্বপ্না দেখে কেউ একজন তার রুমের পাশে দিয়ে হেঁটে গেছে। তা থেকে স্বপ্না পিল খেয়ে ওয়াশরুমের দিকে আসতে থাকে। তখন ওয়াশরুমের লাইটটি চালু হয়ে যায় আর তার ভিতরে কেউ একজন ছিল। স্বপ্না দেখে রনি ঘুমিয়ে আছে, তাহলে ওয়াশরুমের ভিতরে কে? তাই স্বপ্না ভয়ে ভয়ে ওয়াশরুমের দিকে চলে আসে। সে কাউকে দেখতে পায় না। তখন একটি হাত তার কাঁধে স্পর্শ করে, তা দেখে স্বপ্না ভয় পেয়ে যায়। সিন কাট হয়। পরের দিন স্বপ্না ফার্মেসিতে আসলে দুটি পুলিশ রনির ছবি দেখিয়ে বলে, একে আপনি চিনেন? স্বপ্না বলে, কি হয়েছে? পুলিশ বলে, এই ছেলেটি তার বিবি আর 7 বছরের মেয়েকে হত্যা করে পালিয়েছে, আপনার সাথে কন্ট্যাক্ট করলে অবশ্যই আমাকে জানাবেন। স্বপ্না বলে, ওকে। পরে স্বপ্না দ্রুত বাসায় চলে আসে আর রনিকে খুঁজতে থাকে। স্বপ্না দেখে রনি স্নান করতেছিল আর বলে, বেবি আমি এখানে আছি, এটা কাউকে বলবে না। বেবি আমি এখানে আছি, এটা কাউকে বলবে না। স্বপ্না বলে, কাউকে বলবো না। তুমি আমাকে কাল রাতে বলনি কেন? আর এখানে পালিয়ে যাওয়ার জন্য স্বপ্না ব্যাগ গুছাতে থাকে। এইদিকে রনি বারবার একটাই কথা বলতে থাকে যে, বেবি আমি এখানে আছি, এটা কাউকে বলবে না। তখনই কলিং বেল বেজে ওঠে। স্বপ্না দেখে দরজার বাইরে রনি দাঁড়িয়ে আছে, তা দেখে সে ভয় পেয়ে যায়। রনি ফোন দিলে স্বপ্না দরজা খুলে দেয় আর বলে, রনি ওয়াশরুম থেকে কেউ একজন বারবার বলছে যে, বেবি আমি এখানে আছি, এটা কাউকে বলবে না। তখন রনিও তা শুনতে পায় আর একটি হাতুড়ি নিয়ে ওয়াশরুমের দিকে যেতে থাকে। ওয়াশরুমের কাছে পৌঁছে গেলে রনি বলে, আমি এখানে আছি এটা তুমি বলে দিলে। তা শুনে স্বপ্না ভয় পেয়ে যায় আর দেখে ঘরের চারদিকের দেওয়ালে রক্ত গড়িয়ে নিচে পড়ছে। রনি হাতুড়ি নিয়ে মৃত স্ত্রীর মাথার চুল ধরে দাঁড়িয়ে আছে। স্বপ্না ভয় পেতে থাকে। তখনই রনি পিছন দিক দিয়ে এসে স্বপ্নার কাঁধে টাচ করে, তা দেখে স্বপ্না ভয়ে চিৎকার দিয়ে ওঠে।
সিন বর্তমানে চলে আসে। পরের দিন পুলিশ আসলে দেখা যায় স্বপ্নার লাশ বাথটবের পাশে পড়েছিল। স্বপ্নার মায়ের থেকে আমরা জানতে পারি ওই দিন রনি তার সাথেই ছিল। কিন্তু আশ্চর্যের বিষয় হলো রনি যেদিন তার স্ত্রী বাচ্চাকে হত্যা করেছিল ওই দিনই সে সুইসাইড করেছিল। তার লাশ নদীতে পাওয়া গেছে। মৃত্যুর পর স্বপ্নার বয়ফ্রেন্ড ভূত হয়ে তার প্রতিশোধ নিয়েছে। তা শুনে অমৃতা বলে স্বপ্নাকে তার বয়ফ্রেন্ড মানেনি। স্বপ্না মৃত্যুর আগে অনেকগুলো পিল খেয়েছিল। তার কারণ হলো স্বপ্না রনিকে তার স্ত্রী বাচ্চাকে মারার প্ল্যান দিয়েছিল। রনির হত্যার নিউজটি শোনার পর স্বপ্না টেনশনে পড়ে যায় আর পিল বেশি খাওয়াতে তার হ্যালুসিনেশন শুরু হয়ে যায় আর নিজেই নিজের মৃত্যুর কারণ হয়ে যায়। তা শুনে ওয়াচম্যান সত্যটা বুঝতে পারে। রাতে বাসায় ফিরে অমৃতা ভাত খেতে যাবে, তখনই তার বাবা মায়ের কথা মনে পড়ে। তাই সে দুঃখী হয়ে যায় আর খাবার না খেয়ে অমৃতা সেখান থেকে উঠে যায়। সিন কাট হয়। পরের দিন স্বপ্ন ওয়াচম্যানের কাছে আসে। ওয়াচম্যান বলে 605 নম্বর রুমে একটি আজব ঘটনা ঘটেছিল। সিন চলে যায় 605 নম্বর রুমে। একটি ফ্যামিলি খানদার ম্যানশনে আসে। আসলে এটা ছিল রাধাদের ফ্যামিলি, যে কিনা স্বপ্নার সাথে ফার্মেসিতে একসাথে কাজ করত। ড্রাইভার বিদ্যাকে বলে বাক্সটা আমাকে দেন, আমি নিয়ে যাই। বিদ্যা না দিয়ে সেখান থেকে চলে যায়। রাধার স্বামী বিকাশ বলে আমার মা মৃত্যুর পর আমার বাবা কারোর সাথে কথা বলে না। ড্রাইভার বলে ঠিক আছে, তা বাক্সটিতে কি আছে? বিকাশ বলে আমার মা। ড্রাইভারটি একটু অবাক হয়ে যায়। পরে বিদ্যাটি এসে তার স্ত্রীর ছবি বাক্স থেকে বের করে দেওয়ালে টাঙিয়ে রাখে। তার নাম দেবী আম্মা। বিকাশ ড্রাইভারকে টাকা দিলে ড্রাইভার বলে স্যার 613 নম্বর রুমে ভুলেও যাবেন না, সেখানে এক বাবা থাকতো, অনেক তন্ত্রমন্ত্র করতো, ওইখানে যাবেন না, খুব খারাপ জায়গা। বিকাশ বলে ঠিক আছে, যাব না, এই বলে দরজা লাগিয়ে দেয়। তখনই তার কাছে সেই পাগলটি আসে আর বলে তুই মৃত আত্মাটির খোঁজে এখানে এসেছিস? তা শুনে বিকাশ চুপ হয়ে যায়। পাগলটি আসতে থাকে। বিকাশ ভয় পেয়ে যায়। পরে তারা সকলে রাতের খাবার খেতে বসে। মেয়েটি বলে বাবা আজকে আমাকে কি কাহিনী শোনাবে? বিকাশ বলে আজকে আমি আমার মায়ের কাহিনী শোনাবো। মেয়েটি খুশি হয়। রাতের খাবারের পর সবাই ঘুমিয়ে পড়ে। বিকাশ তার মেয়েকে তার মায়ের গল্প বলতে থাকে। সিন চলে যায় বিকাশের ছোটবেলায়। দেবী আম্মা একাই 100 জনের খাবার খেতে পারতো। আসলে দেবী আম্মা আত্মাদের সাথে কথা বলতে পারতো। গ্রামের কোনো মানুষের সমস্যা হলে দেবী আম্মা তার জাদুবিদ্যা দিয়ে সুস্থ করে দিত। একদিন একটি মেয়েকে বদজিন আচর করে। মেয়েটি পাগলের মতো ছটফট করতে থাকে। পরে দেবী আম্মা 5টি কড়ি মেয়েটির নাভিতে রাখে আর মন্ত্র পড়তে থাকে। কড়িগুলো কিছুক্ষণ পর শূন্যে ভেসে ওঠে। তা দেখে দেবী আম্মা কড়িগুলো ধরে তার ব্যাগে বন্দি করে রাখে। তা দেখে সবাই খুশি হয়। দেবী আম্মা মৃত্যুর সময় বিকাশ বলে মা আমাকে ছেড়ে চলে যেও না। মা বলে আমি সময় হলে তোদের কাছে আসব আর সবাইকে নিয়ে যাব। এ বলে মারা যায়। বিকাশ বলে মা আমি তোমার জন্য অপেক্ষা করব। সিন বর্তমানে চলে আসে। মেয়ে বলে বাবা দাদি তো অনেক ভালো ছিল। আর বলে দাদি যেভাবে আত্মাদের সাথে কথা বলতো তুমিও দাদির সাথে সেভাবে কথা বলো। বিকাশ বলে আমি অনেক চেষ্টা করেছি কিন্তু কোনো কাজ হয়নি। মেয়ে বলে বাবা আবার চেষ্টা করো। বিকাশ বলে অবশ্যই করব। তখন রাধা তাদের সবাইকে চুপ থাকতে বলে আর ঘুমাতে বলে। সবাই ঘুমিয়ে গেলে বিদ্যা বক্স থেকে একটি ব্যাগ বের করে বিকাশকে দেয়। বিকাশ খুশি হয়। সিন কাট হয়। পরের দিন সকালবেলা রাধা কাজে চলে আসে আর বিকাশকে বলে বাচ্চাদের দিকে খেয়াল রাখতে। এ বলে সে ফার্মেসিতে চলে আসে। তখন একজন ফোন দিয়ে বলে আমার টাকা কবে দিবে? রাধা বলে স্যার কিছু সময় দিন, সব টাকা দিয়ে দিব। স্যার বলে টাকা না দিলে কিন্তু প্রতি রাতে আমি তোমার কাছে আসবো। এ বলে ফোন কেটে দেয়। রাধা খুব চিন্তা করতে থাকে এত টাকা সে কোথা থেকে দিবে। এইদিকে বিকাশ বাচ্চাদের আর তার বাবাকে নিয়ে সেই 613 নম্বর রুমে চলে আসে। পরে বিকাশ তার মায়ের আত্মাকে ডাকতে থাকে আর মন্ত্র পড়তে থাকে। একটা সময় দেবী আম্মার আত্মাটি চলে আসে আর বিকাশের শরীরে প্রবেশ করে। সিন কাট হয়। রাতে রাধা বাসায় এসে দেখে ঘরে কেউ নেই। একটা সময় রাধা দেখে বিকাশ নিজের মাথা আলমিরাতে আঘাত করছে। হঠাৎ বিকাশ রাধার কাছে এসে বলে মা আমার কাছে এসে গেছে। রাধা বলে বাচ্চারা কোথায়? বিকাশ কোনো কথা না বলে 613 নম্বর রুমে যেতে থাকে। তার পিছু নিয়ে রাধা ঘরে চলে আসে। দেবী আম্মা খেতে ছিল। মায়ের কাছে বিকাশ চলে আসে। রাধা এসে দেখে তার ছোট মেয়েটির শরীরের ভিতর দেবী আম্মার আত্মাটি প্রবেশ করেছে। তা দেখে রাধা অবাক হয়ে যায়। প্রথমে তারা ভয় পেলেও পরে তারা সকলে দেবী আম্মার কাছে চলে আসে। এইদিকে দরজা বন্ধ হয়ে যায়। পরের দিন লাক্ষ্মী কাজে এসে দেখে ঘরের ভিতরে কাউকে দেখতে পায় না। দরজার বাইরে আসলে 613 নম্বর রুমের দিকে তার নজর চলে যায় আর রুমের ভিতর ঢুকে দেখে সবাই আত্মহত্যা করেছে। তা দেখে লাক্ষ্মী কান্না করতে থাকে। সিন বর্তমানে চলে আসে। ওয়াচম্যান অমৃতাকে একটি ভয় দিয়ে বলে এইটা ছাড়া আর কিছু খুঁজে পাওয়া যায়নি। অমৃতা বলে রাধাদের ফ্যামিলি ওপর দিয়ে সুখী থাকলেও ভিতরে তারা অসুখী ছিল। বিকাশ ছোটবেলায় তার মায়ের কথাটি সত্য মনে করে নিজের মেয়ে আম্মুকে একটি মিথ্যা কাহিনী শোনায় যে তা দিয়ে আবার ফিরে আসবে। তাই ছোট মেয়েটি তাদের লেবাস ধারণ করে। সবাই মনে করে ছোট মেয়েটির শরীরে দেবী আম্মার আত্মা এসেছে, তাই বিশ্বাস করে সবাই সুইসাইড করে। তাই বাচ্চাদের সবসময় সত্য কথা বলা উচিত। আর ওয়াচম্যানকে চোখের একটি ওষুধ দিয়ে সেখান থেকে চলে যায়। পরের দিন বুজন্দি টেবিলের উপর অমিতার মায়ের ওষুধ খুঁজে পায় না, কিন্তু সে ওষুধটি এখানেই রেখেছিল। বুজন্দি দেখে ওষুধটি একাই দরজার বাইরে চলে যাচ্ছে।
তা দেখে সে একটু ভয় পেয়ে যায়। বুঝন্দি ভয়ে ভয়ে ওষুধটি হামাগুড়ি দিয়ে নিতে যাবে, তখনই একটি পায়েল পরা ভয়ঙ্কর পা সেখানে চলে আসে। তা দেখে বুঝন্দি খুবই ভয় পেতে থাকে। অমৃতা এসে বলে এখানে কি হয়েছে? বুঝন্দি বলে এখানে কেউ আছে, আপনি মনে হয় ম্যানশন থেকে সাথে করে ভূত নিয়ে এসেছেন। অমৃতা বলে এইসব কিছু না, গিয়ে এখন মায়ের ওষুধ খাওয়াতে যাও, সময় হয়ে গেছে। বুঝন্দি ভয় পেয়ে সেখান থেকে চলে যায়। পরে অমৃতা ওয়াচম্যানের কাছে আসে। ওয়াচম্যান বলে এবারের গল্পটি একটি গর্ভবতী মহিলার। সিন চলে যায় 409 নম্বর রুমে। এই মেয়েটির নাম রাধিকা। রাধিকা নাচতে খুব ভালোবাসতো। রাধিকা নাচতে ছিল, তখন প্রদীপের বাতি নিভে যায়। রাধিকা প্রদীপের বাতিটি জ্বালিয়ে দিলে কেউ একজন তার ছবি তুলে, কিন্তু সে কিছু না মনে করে নাচতে থাকে। তখনই দেখে বাতি আপ ডাউন করছে। রাধিকা আবার নাচতে থাকে। তখনই আয়নায় সে দেখে তার প্রতিছবি এখনো বাতির দিকে তাকিয়ে আছে। রাধিকা একটু অবাক হয়ে যায়। পরে রাধিকা একের পর এক নাচের মধ্যে আয়নার ভিতরের মেয়েটিকে দেখাতে থাকে। মেয়েটি রাধিকাকে অনুকরণ করে ফেলে, কিন্তু একটা সময় রাধিকা অনেক কঠিন একটি মুদ্রা দিলে আয়নার মেয়েটি তা দিতে পারে না। সে রেখে গিয়ে নিজের গায়ে হিট করে, তাতে রাধিকা ব্যথা পেয়ে নিচে পড়ে যায়। রাধিকা সেখান থেকে পালাতে থাকে, কিন্তু আয়নায় থাকা মেয়েটি নিজের হাত মুটকে ভেঙে ফেললে রাধিকার গার ভেঙে যায়। তা দেখে রাধিকা ঘুম থেকে জেগে ওঠে। আসলে এতক্ষণ ধরে রাধিকা স্বপ্ন দেখতেছিল। পরে রাধিকার স্বামী অজয় ফোন করে। রাধিকা বলে আমি সেই স্বপ্ন আবার দেখেছি। অজয় বলে চিন্তা করো না, এটা তো স্বপ্নই তাই না, আজকে কিন্তু তোমার চেক আপ আছে। আর বলে তোমাকে একটি গিফট পাঠিয়েছি। রাধিকা বলে কি পাঠিয়েছেন? অজয় বলে আসলেই দেখতে পারবে, এ বলে ফোন কেটে দেয়। পরে রাধিকা দেখে অজয় তার জন্য একটি বেবি ডল পাঠিয়েছে। তা দেখে রাধিকা খুব খুশি হয়। রাধিকা পুতুলটি রেখে দিয়ে সেখান থেকে চলে যায়। তখন একটি পুতুল রাধিকাকে দিকে তাকিয়ে থাকে। পরে রাধিকা চেক আপ করতে আসে। ডক্টর বলে বাচ্চা একদম ঠিক আছে, কিন্তু রাধিকা খেয়াল করে কেউ একজন তার ছবি তুলছে। রাধিকা খুব ভয় পেয়ে যায়। ডক্টর দেখে রাধিকা টেনশনে ছিল। তা দেখে ডক্টর বলে তোমার অতীত সম্পর্কে তোমার হাজবেন্ড জানে, কেন বারবার এইসব চিন্তা করছো? তাতে তোমার বেবির সমস্যা হতে পারে। আর বলে তোমার একজন হিপনোটাইজের কাছে যাওয়া উচিত, তাহলে তুমি ভালো ফিল করবে। পরে রাধিকা বাসায় চলে আসে। রাধিকা দেখে চেক আপের সময় ছবিগুলো তুলে কেউ একজন তার ফোনে পাঠিয়েছে। তা দেখে রাধিকা অবাক হয়ে যায়। তখন রাধিকা বাচ্চাদের আওয়াজ শুনতে পায় যে একটি ছোট বাচ্চা খুব কান্না করছে। রাধিকা বুঝতে পারে বাচ্চাটি খাটের নিচ থেকে কান্না করছে। রাধিকা খাটের নিচে তাকালে দেখে সকালের গিফট পাওয়া পুতুলটি। তা দেখে সে খুব ভয় পেয়ে যায়। রাধিকা নিতে যাবে, তখনই একটি হাতে সে পুতুলটি নিয়ে চলে যায়। তা দেখে রাধিকা খুব ভয় পেতে থাকে। পরের দিন রাধিকা একজন হিপনোটাইজারের কাছে আসে। তার নাম রাজীব। রাজীব বলে আপনার সমস্যা কি? রাধিকা বলে কেউ আমাকে ফলো করছে, বাচ্চাদের কান্নারাও শুনতে পাই, আজব কিছু ঘটে যায়, খুব ভয় লাগে ডক্টর। রাজীব বলে আপনি কি তাহলে হিপনোটাইজের থেরাপি নিতে প্রস্তুত? রাধিকা বলে হ্যাঁ। পরে রাজীব রাধিকাকে হিপনোটাইজ করে ফেলে। রাজীব বলে রাধিকা তোমার অতীতের কি লুকিয়েছো বলো আমাকে। রাধিকা বলতে থাকে সে নাচতে ছিল, একজন ছেলে তার ছবি লুকিয়ে তুলতো। ছেলেটির নাম রাজু। রাজু লুকিয়ে রাধিকার ছবি তুলতো আর দেখতো। রাধিকা রাজুর থেকে ক্যামেরা নিয়ে দেখে ছবিগুলো অনেক সুন্দর হয়েছে। তা দেখে রাধিকা খুশি হয়। তাদের মধ্যে বন্ধুত্ব হয়ে যায়। আর কিছুদিনের মধ্যে এই বন্ধুত্ব ভালোবাসার রূপ নেয়। একদিন রাজু রাধিকাকে একজোড়া ঘুঙুর গিফট করে। তাতে রাধিকা খুশি হয়। রাজু ঘুঙুরটি নিজ হাতে রাধিকার পায়ে পরিয়ে দেয় আর তাতে একটি চুমু দেয়। রাধিকা লজ্জা পেয়ে যায়। কিছুদিন পর রাধিকা প্রেগনেন্ট হয়ে যায়, কিন্তু রাধিকা বাচ্চা নষ্ট করার ডিসিশন নেয় শুধুমাত্র তার ক্যারিয়ারের জন্য। রাজু বলে আমি যে টাকা রোজগার করি তাতে কি তোমার হবে না? রাধিকা বলে বাচ্চার চাইতে আমার ক্যারিয়ার ইম্পর্টেন্ট বেশি। আর বলে তোমার সারা মাসের ইনকাম আমার একটি শোয়ের ইনকামের চাইতেও কম। রাজু বলে তার জন্য কি একটি বাচ্চাকে দুনিয়াতে আসার আগেই তাকে মেরে ফেলবে? তা শুনে রাধিকা রেগে যায় আর রাজুকে ঘর থেকে চলে যেতে বলে। রাজু সেই বেবি ডলটি ফেলে দিয়ে সেখান থেকে চলে যায়। সিন বর্তমানে চলে আসে। রাজীব বলে আপনি আপনার অতীত নিয়ে চিন্তা করবেন না, 2-3টা থেরাপির পর আপনার মন থেকে আমি ভয় দূর করে দিব। তখনই আবার তার ছবি তোলা হয়। তা দেখে রাধিকা ভয় পেয়ে যায়। পরে রাধিকা বাসায় চলে আসে। তখনই সে দেখতে পায় রাজুর দেহ ঘুঙুর একাই বাঁচতেছিল। হঠাৎ করে তার ফোনে একটি ছবি আসে। রাধিকা দেখে রাজু মারা গেছে। তা দেখে রাধিকা খুব ভয় পেয়ে যায়। চারদিকে ছোট বাচ্চার কান্নারাও শুরু হয়ে যায়। রাধিকা দেখে ফ্লোরে একটি বাচ্চা শুয়ে কান্না করতেছিল। রাধিকা বাচ্চাটি কোলে নিতে যাবে, তখনই তার পিছে একটি মেয়ে আসে। রাধিকা পিছে তাকিয়ে কাউকে দেখতে পায় না, আর সামনে তাকালে বাচ্চাটি দেখতে পায় না। তা দেখে রাধিকা খুব ভয় পেতে থাকে। পরে রাধিকা আয়নার সামনে এসে দেখে তার পেটের বাচ্চা সে নিজ হাতে মেরে ফেলেছে। আর একটি মেয়ে এসে রাধিকাকে মা মা বলে ডাকতে থাকে। মেয়েটি বলে জন্ম হওয়ার আগেই কেন আমাকে মেরে ফেললে মা? একটু কি তোমার দয়া হয়নি? মায়ের পেট তো মন্দির হয়, তাহলে সেখানে কিভাবে পাপ করলে মা?
তখন রাধিকার কাছে রাজু আসে। রাজু বলে, কেন মারলে আমাদের বাচ্চাকে, বলো রাধিকা। মেয়ে বলে, বাবা মাকে আমাদের সাথে নিয়ে যাই। রাজু বলে হ্যাঁ। পরে মেয়েটি চিৎকার করে ওঠে, রাধিকা কান্না করতে থাকে। এরপর রাজু চিৎকার দিলে রাধিকার মৃত্যু হয়ে যায়। সিন বর্তমানে চলে আসে। ওয়াচম্যান বলে রাধিকার উচিত বিচার হয়েছে। অমৃতা বলে রাধিকাকে কোনো আত্মা মারেনি। অজয়ের সাথে বিয়ের পর রাধিকা দ্বিতীয়বার গর্ভবতী হলে তার পুরনো প্রেমিক রাজুর কথা মনে পড়ে। সে টেনশন করতে থাকে। রাধিকা ভাবে রাজু সবসময় তাকে ফলো করে। রাধিকা হিপনোটাইজ ডক্টর রাজীবের কাছে রাজুর মৃত্যুর ব্যাপারটি লুকিয়েছে। তাই রাধিকা ডিপ্রেশনে পড়ে নিজেই সুইসাইড করেছে। অমৃতা এইসব বলে সেখান থেকে চলে যায়। ওয়াচম্যান অবাক হয়ে যায়, কিভাবে সকল গল্পের ব্যাখ্যা দিয়ে ফেলে। পরের সন্ধ্যায় বাসায় ফিরে অমৃতার বাসায় ওয়াচম্যান সিসি ক্যামেরায় তাকে কিছু একটা দেখায়। কি দেখায় তা আমরা পরে জানতে পারবো। অমৃতা তার চেম্বারে এসে দেখে তার সকল কিছু ভেঙে দেওয়া হয়েছে। অমৃতা তার ছোটবেলার কিছু স্মৃতির কাগজ দেখতে পায়, যা কিনা বাবা দিবসে ছোট অমৃতা তার বাবাকে উইশ করেছিল। যেখানে অমৃতা লিখেছিল, প্রিয় বাবা, আমি তোমাকে অনেক ভালোবাসি। তুমি এই পৃথিবীর সবচেয়ে ভালো মানুষ। তুমি আমার পৃথিবী বাবা। আমি তোমাকে সর্বদা ভালোবাসি বাবা। মাই ফাদার মাই হিরো। বাবা বলে, মা আমি তোমার হিরো। অমৃতা বলে, হ্যাঁ বাবা, তুমি আমার হিরো। তখন কালিদাস কান্না করে ছোট অমৃতাকে জড়িয়ে ধরে আর বলে, মা তুই যখনই টেনশনে পড়ে যাবি আমাকে স্মরণ করবি, কথা দিলাম আমি তোর কাছে চলে আসব। এসব ভেবে অমৃতা খুব দুঃখী হয়ে যায়। পরে অমৃতা বাক্স থেকে একটি বই বের করে। সিন চলে যায় ফ্ল্যাশব্যাকে। মাটি খনন করে একটি শ্রমিক ছোট একটি বক্স পেয়ে জয়াপ্রকাশকে দেয়। তা আবার জয়াপ্রকাশ কালিদাসের কাছে হস্তান্তর করে। কালিদাস গবেষণা করে দেখে গুপ্তধন ম্যানশনের ভিতরেই রয়েছে। তাই সে খানদার ম্যানশনে চলে যায় আর রুম নম্বর 24 খুঁজে পায়। অমৃতা বুঝতে পারে তার বাবা কালিদাস ম্যানশন 24-এর খুঁজে গিয়েছিল। পরের দিন অমৃতা খানদান ম্যানশনে চলে আসে। অমৃতা খানদার ম্যানশনে ঢুকে পড়ে আর 24 নম্বরের রুম খুঁজে পায়। অমৃতা রুমের তালা খোলার চেষ্টা করে কিন্তু পারে না। তাই অমৃতা সেখান থেকে বেরিয়ে আসে। পরে অমৃতা ওয়াচম্যানের কাছে আসে। ওয়াচম্যান বলে, আজকে আমি তোমাকে যে গল্প শোনাবো তা শুনে দুনিয়ার প্রতি তোমার ধারণা বদলে যাবে। অমৃতা বলে, কি কাহিনী? ওয়াচম্যান বলে, লিলির কাহিনী। রুম নম্বর 307। সিন চলে যায় লিলির ওপরে, যাকে কিনা আমরা ফার্মেসিতে দেখেছিলাম। লিলি মাটি দিয়ে মেয়েদের মুখমণ্ডল অনেক সুন্দর করে তৈরি করতে পারে। পরে লিলি একটি মেয়ের মুখমণ্ডল বানিয়ে হুবহু জীবন্ত মানুষের মতো রূপ দিয়ে সাজিয়ে রাখে। মেয়েটির নাম দেওয়া হয় জেসি। পরে লিলি একটি ফ্রিজিং ঘরে ঢুকে পড়ে। সেখানে মানুষের হাত পা কাটা অংশ দেখা যায়। আসলে লিলি একজন ভয়ানক সাইকো কিলার। সে মেয়েদের মেরে তার গোস্ত রান্না করে। যাই হোক, লিলি একটি কাটা পা নিয়ে আসে আর পায়ের গোস্তটি কিমা করতে থাকে, তা আবার খুব ভয়ানক ভাবে। পরে গোস্তগুলো 200 গ্রাম করে অনেকগুলো প্যাকেট করে। তখনই কলিং বেল বেজে উঠলে লিলি সেই গোস্তের বক্সটি নিয়ে একটি বাইরের লোকের কাছে সেল করে। আসলে তার কাছে এটাই ছিল যে লিলি মেয়েদের গোস্ত বিক্রি করে। পরে লিলি বাকি পায়ের অংশ খুব সুন্দর করে রান্না করে। রান্না শেষে লিলি গাড়ি নিয়ে যৌনপল্লীতে চলে আসে। লিলির একটি মেয়েকে খুব পছন্দ হয় আর তাকে সিগন্যাল দিয়ে গাড়িতে আসতে বলে। মেয়েটি গাড়িতে উঠলে লিলি তার বাসায় নিয়ে আসে। মেয়েটি লিলির বাসা দেখে বলে, তোমার ফ্ল্যাট তো অনেক সুন্দর। লিলি তাকে ভিতরে যেতে বলে। মেয়েটি বলে, বাহ, তোমার কাছে তো ভালো ভালো মাস্কের কালেকশন আছে। লিলি বলে, আমি এগুলো নিজ হাতে বানিয়েছি। মেয়েটি বলে, এগুলো আসল মানুষ হলে ভালো হতো। লিলি বলে, আমি মানুষ, ভগবান নই যে তাদের প্রাণ দিব। মেয়েটি বলে, আমার খুব ক্ষুধা লেগেছে। মেয়েটির নাম সুলতানা বেগম। পরে লিলি সুলতানাকে মেয়েদের রান্না করা গোস্ত খেতে বলে। সুলতানা খেয়ে বলে, বাহ, অনেক মজা তো, এরকম মজার খাবার আমি কখনো খাইনি। লিলি বলে, তোমার পরিবারে কে কে আছে? সুলতানা বলে, আমি আর আমার বোন। লিলি প্যাক বানাতে যায়। সুলতানা বলে, এই খাবার কোথায় পাওয়া যাবে? লিলি বলে, কোথাও পাবে না। সুলতানা বলে, তাহলে রেসিপিটা বলো আমাকে। লিলি বলে, এটা সিক্রেট, বলা যাবে না। পরে লিলি জোর করে সুলতানাকে অ্যালকোহল খাওয়াতে যাবে, তখনই তার বুকে লাল পানি পড়ে যায়। তা থেকে সুলতানা ওয়াশরুমে চলে আসে। মিলি তার একটি শার্ট সুলতানাকে দেয় আর মিলি নিজে নিজে নাচতে থাকে। পরে সুলতানা শার্ট পরে লিলির কাছে আসে। তারা দুজনকে কিস করতে যাবে, তখনই সুলতানা একটি মেয়েকে দেখতে পায়, কিন্তু লিলি কাউকে দেখতে পায় না। পরে তারা দুজন বিছানায় এসে ইন্টিমেট হতে থাকে। সুলতানার চোখ বন্ধ ছিল। লিলি তাকে চোখ খুলতে বলে। তখনই সুলতানা ওই মেয়েটিকে দেখে ভয় পেয়ে যায়। সুলতানা বলে, আমি সেই জেসিকে দেখলাম যে কিনা মানুষে ঘুরে বেড়াচ্ছে। তা শুনে সুলতানাকে এখানে রেখে লিলি মাস্ক করে গিয়ে দেখে জেসির মাস্ক সেখানে ছিল না। সুলতানা জেসিকে দেখে আবার ভয় পেয়ে যায়। লিলি তার কাছে আসলে সুলতানা বলে, প্লিজ আমাকে যেতে দাও, আমার খুব ভয় লাগছে। লিলি তাকে সান্ত্বনা দেয় আর বলে, চিন্তা করো না, আমি আছি তো। এই বলে জেসিকে খুঁজতে চলে যায়। হঠাৎ লাইট বন্ধ হয়ে যায়। জেসি তার চারপাশে ঘুরতে থাকে, কিন্তু লিলি তাকে দেখতে পায় না। এক পর্যায়ে লিলি মাস্ক ঘরে আসলে তার মোমবাতি নিভে যায়। তখনই জেসি লিলির গলা টিপে ধরে। তার আওয়াজ পেয়ে সুলতানা সেখানে চলে আসে। জেসি ততক্ষণে লিলিকে মেরে ফেলে
আর তার দিকে তাকালে সুলতানা মাথায় ব্যথা পেয়ে অজ্ঞান হয়ে যায়। সিন বর্তমানে চলে আসে। ওয়াচম্যান বলে এরপর পুলিশ এসে মেয়েটিকে হসপিটালে নিয়ে যায়। পরে সুলতানা মানসিকভাবে ভারসাম্য হারিয়ে ফেলে। এই বলে অমৃতাকে একটি সুলতানা নিউজ দেয়। তা দেখে অমৃতা সেখান থেকে চলে যায়। পরে অমৃতা মেন্টাল হসপিটালে এসে দেখে সেখানে সুলতানা ছিল না। অমৃতা সুলতানার ব্যাপারে ইনভেস্টিগেশন করা শুরু করে। একসময় অমৃতা সব জানতে পারে। পরে অমৃতা ওয়াচম্যানের কাছে আসে আর বলতে থাকে, আপনি যে গল্প বলেন সেগুলো মানুষের মুখে শোনা, কিন্তু আমি যে ঘটনা বলবো তা বাস্তবে ঘটেছে। তা হলো রাজিয়ার কাহিনী। সিন চলে যায় ফ্ল্যাশব্যাকে। এই মেয়েটির নাম হলো রাজিয়া। অমৃতা বলে লিলি টার্গেট করে পতিতা মেয়েদের, কারণ তারা মিসিং হয়ে গেলে পুলিশ কেস কেউ করে না। তেমনি একদিন লিলির চোখে রাজিয়া পড়ে যায়। পরে লিলি রাজিয়াকে বাসায় নিয়ে এসে হাত পা বেঁধে ফেলে আর মুখের ভিতর টাকা দিয়ে রাখে। লিলি বলে, তোমার বডি মজা দেওয়ার বদলে অনেক ভালো খাবারের মেনু হবে। এই বলে রাজিয়ার পা মাপতে থাকে। রাজিয়া খুব ভয় পেতে থাকে। পরে লিলি তার পা কেটে ফেলে। সুলতানা তার বোনকে লিলির সাথে যেতে দেখেছিল। পরে যখন রাজিয়া ফিরে না আসে তখন সুলতানা পুলিশ কমপ্লেন করে, কিন্তু তাতেও কোনো লাভ হয় না। পরে নিজের বোনকে খোঁজার জন্য লিলির সাথে তার বাসায় আসে। সুলতানা লিলির বাসায় রাজিয়ার মাস্ক দেখে চিনতে পারে যে এটা তার বোন। পরে অ্যালকোহল বুকে ফেলে দেওয়া এটা তার বাহানা ছিল। সুলতানা ওয়াশরুমে আসলে লিলি সেখান থেকে চলে যায়। তখন সুলতানা দেখতে পায় একটি ফ্রিজিং ঘর, আর সেখানে গিয়ে দেখে তার বোন রাজিয়ার কাটা হাত, যাতে লেখা ছিল সুলতানা। সুলতানা কল্পনা করে যে তার জন্মদিনের সময় গিফট হিসেবে রাজিয়া তার হাতে নিজের বোনের নাম সুলতানা লিখেছিল। এসব ভেবে সুলতানা দুঃখী হয়ে যায়, কারণ সেই বোনের গোশত মজা করে খেয়েছে। তা কল্পনা করে সুলতানা কান্না করতে থাকে। তাই বোনের প্রতিশোধ নেওয়ার জন্য সুলতানা ভূতের নাটক করে আর লিলিকে হত্যা করে। ওয়াচম্যান বলে, তুমি এগুলো কার থেকে শুনেছ? অমৃতা বলে, সুলতানার কাছ থেকে। আসলে সুলতানা মানসিক হসপিটাল থেকে পালিয়ে এখন সুন্দর জীবনযাপন করছে। তা শুনে ওয়াচম্যান বলে, মা তুমি তো অনেক জ্ঞানী, সকল গল্পের সুন্দর সমাধান দিয়ে দিলে। আমার কাছে বলার মতো কোনো কাহিনী আর বাকি নেই। অমৃতা বলে, আছে তো, রুম নম্বর 24। তা শুনে ওয়াচম্যান ভয় পেয়ে যায় আর অমৃতাকে 24 নম্বর রুমের চাবি দিয়ে বলে, একটু সাবধানে থেকো। অমৃতা চাবি দিয়ে দরজা খুলে 24 নম্বর ঘরে ঢুকে পড়ে। অমৃতা দেখে কফিনের ভিতর থেকে একজন হাত বের করে দিয়েছে। তা দেখে সে খুব ভয় পেয়ে যায় আর কফিনের সামনে এসে দেখে নিচে যাওয়ার একটি দরজা আছে। তা দেখে অমৃতা কফিনটা সরিয়ে নিচে চলে আসে। অমৃতা দেখে নিচে মশাল জ্বালানো। পরে অমৃতা একটি দেওয়ালের কাছে আসে। অমৃতা সেখান থেকে চলে যাবে তখনই তার চুরির সাথে একটি সুতো আটকে যায়। অমৃতা ভালো করে দেখে এই সুতোটি সে নিজ হাতে তার বাবাকে পরিয়ে দিয়েছিল। তাতে কালিদাস অনেক খুশি হয়েছিল। এসব ভেবে তখন অমৃতা একটি হামার নিয়ে আসে আর দেওয়ালে হিট করতে থাকে। একটা সময় দেওয়াল থেকে একটি পাথর নিচে পড়ে গেলে অমৃতা তার বাবার মুখখানাটি দেখতে পায়। অমৃতা এই দৃশ্য দেখে বাকরুদ্ধ হয়ে যায় আর না চাইতো চোখ দিয়ে পানি গড়িয়ে নিচে পড়তে থাকে। তখনই সেখানে ওয়াচম্যানটি চলে আসে আর বলে, এই কালিদাসকে খুঁজতেই তুমি এখানে এসেছো? আসলে এখানে আসার ব্যাপারে পুলিশ ওয়াচম্যানকে ফোন দিয়ে সকল কিছু জানিয়ে দিয়েছিল। আর জয়াপ্রকাশ ফোন দিয়ে জানিয়ে দিয়েছে যে কালিদাসের মেয়ে হলো অমৃতা। ওয়াচম্যান বলে, আমার গল্প শুনে ভেগে গেলে নিজের জীবনটা হয়তো বাঁচাতে পারতে, কিন্তু ভাগ্য তোকে মৃত্যুর দরজায় এনে হাজির করেছে। অমৃতা বলে, তোর বলা হয়েছে সীতারাম? আর বলে, এখানে তোর কাহিনী শুনতে আসিনি, তোকে মারতে এখানে এসেছি। এই ম্যানশনে যেদিন আমি পা রেখেছি সেদিন থেকেই তোকে আমি চিনি। আর ওই দিন অমৃতার বাসায় যে হামলা করেছিল তারা সীতারামের লোকেরাই ছিল। অমৃতা বলে, তোকে আমি সবসময় ফলো করেছি, তোর সকল প্রমাণ আমার কাছে আছে। এখন তোর কাছে দুটি জিনিস আছে, এক হলো আমার বাবাকে মারার কারণ, আর দ্বিতীয় হলো আমার হাতে তোর মৃত্যু। সিন চলে যায় ফ্ল্যাশব্যাকে। কালিদাস গুপ্তধন কোথায় আছে তার খোঁজ পেয়ে যায়। সীতারাম বলে, এখানে কি গুপ্তধন আছে? কালিদাস বলে, এই ম্যানশনের নিচে গুপ্তধন আছে, আর সেই গুপ্তধনের মূল্য অনেক। তা শুনে সীতারাম খুশি হয়ে যায় আর বলে, এই কথা কাউকে বলেননি তো? কালিদাস বলে, না স্যার, আপনার জন্য অপেক্ষা করছি, আপনি হায়ার অফিসারকে জানিয়ে দেন। সীতারাম বলে, তার কি প্রয়োজন? এটা আমাদের মধ্যেই থাক না। কালিদাস বলে, না স্যার, এটা দেশের সম্পত্তি। আর বলে, আমি পুলিশকে ইনফর্ম করব। তখনই সেখানে পুলিশ চলে আসে আর পিছন দিক দিয়ে সীতারাম কালিদাসের পিঠে ছাতা ঢুকিয়ে দেয়। কালিদাস মৃত্যুর আগে বক্সটি জয়প্রকাশের কাছে দেয় আর বলে, এটা দেশের সম্পদ, তুমি গিয়ে এটা হায়ার অফিসারের কাছে দিও। কিন্তু প্রকাশ সীতারামকে এনে সেই বক্সটি দেয়। পরে তারা সকলে মিলে কালিদাসকে মেরে পাথরে চাপা দিয়ে দেয়। সিন বর্তমানে চলে আসে। পরে সীতারামের লোকেরা অমৃতাকে হিট করে, তাতে অমৃতা নিচে পড়ে যায়। একজন হামার দিয়ে অমৃতাকে হিট করে, সে অজ্ঞান হয়ে যায়। পরে অমৃতার কাছে একটি কাক আসে আর ডাকতে থাকে। সীতারামের লোকেরা ভয় পেয়ে যায়। প্রকাশ বলে, কাককে দেখে কুকুরও ভয় পায় না, তোরা কেন ভয় পাচ্ছিস? এই বলে প্রকাশ কাককে তাড়িয়ে দেয়। তখনই পাথরের প্রাচীর ভেঙে কালিদাস বেরিয়ে আসে আর এক এক করে সবাইকে মেরে ফেলে। তা দেখে সীতারাম ভয় পেতে থাকে আর কালিদাসের কাছে মাপ চাইতে থাকে, কিন্তু কালিদাস তাকে না মাপ করে উপর থেকে নিচে ফেলে দেয়। সিন কাট হয়। পরে কালিদাস তার স্ত্রী সাবিত্রীকে ডাক দিলে সে উঠে আসে
আর তাকে স্পর্শ করে কালিদাস সেখান থেকে চলে যায়। মায়ের সুস্থতা দেখে অমৃতা খুশি হয়ে তার মাকে জড়িয়ে ধরে। সিন কাট হয়। পরে সকল জায়গায় নিউজ হয় যে কালিদাস নিজের জীবন উৎসর্গ করে দেশের সম্পদ বাঁচিয়ে রেখেছে। আর দেশদ্রোহী প্রকাশ, সীতারাম তারা তাদের প্রাপ্য সাজা পেয়েছে। পরে সাহসিকতার কারণে অমৃতাকে পুরস্কৃত করানো হয়। অমৃতা তার বাবার সম্মান ফিরিয়ে এনেছে। পরে অমৃতা ম্যানশনে চলে আসে। তখন পাগলটি তাকে গুপ্তধন খুঁজতে মানা করে, কিন্তু অমৃতা কোনো কথা না শুনে সুড়ঙ্গের ভিতরে চলে আসে আর সাপের সিল লাগানো একটি কয়েন খুঁজে পায়। অমৃতা খুশি হয়ে বলে, স্যার দেখেন। তা দেখে স্যার বলে, এটা ফেলে দাও। কিন্তু তখনই অদৃশ্য কেউ এসে অমৃতাকে নিয়ে যায়। স্যার দেখে কয়েনটি এখানেই পড়ে আছে। কিছুক্ষণ পর তা মাটির নিচে চলে যায় আর সাথে লাইট আপ ডাউন করতে থাকে। এখানে ওয়েব সিরিজের এন্ডিং হয়। অমৃতা কোথায় চলে গেল আর সেই সাপের কয়েনটি কিসের তা জানার জন্য ম্যানশন 24 সিজন 2 এর জন্য অপেক্ষা করতে হবে। তো গাইজ, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আপনি যদি চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। অলরেডি যারা সাবস্ক্রাইব করেছে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।